যে আয়ত ঘন, এই আয়ত ঘন চ্যাপ্টারটা খুবই সোজা, তবে আমাদেরকে একটু আয়তক্ষেত্র থেকে শুরু করতে হবে। আয়তক্ষেত্রের ধারণাটা যদি আমাদের ক্লিয়ার হয় তাইলে আমাদের আয়ত ঘনটা আর কোনো ব্যাপার নয়। একটা জিনিস যদি আমরা দেখি, আয়ত ঘন, যে আয়ত ঘন এইটা একটা আয়ত ঘন বটে, তো তাহলে এইটা বাস্তবে কি বটে? আয়ত ঘন মানে এইটা বটে একটা আয়তক্ষেত্র, এইটা বটে একটা আয়তক্ষেত্র, এইটা বটে একটা আয়তক্ষেত্র, এইটা বটে একটা আয়তক্ষেত্র, আর এইত্র বা আয়তক্ষেত্রও হতে পারে। যদি এইটাকে আমরা দুভাগে ভাগ করে দিই, এটা যদি সব দিকে সমান থাকে তখন তাকে বর্গক্ষেত্র বলি। এইটা যত এইটাও যদি ততই হয় তখন তাকে আমরা কি বলি? বর্গক্ষেত্র। আর যদি দৈর্ঘ্যটা বেশি থাকে, প্রস্থটা কম থাকে, তখন তাকে কি বলি? আয়তক্ষেত্র। বুঝা গেছে? এইবারে তোমরাই বলো, এটা আয়তক্ষেত্রগুলো মিলাই নিয়ে কি তৈরি হইলো? একটা ঘনক। ঘনক কাকে বলবো? যা সব দিকটা সমান তাকে বলি ঘনক। আর আয়ত ঘন কখন বলবো? যখন তার সব দিকটা সমান থাকবে নেই, মানে দৈর্ঘ্যটা যত আছে, প্রস্থটা যত আছে, উচ্চতাটা তাহলে হয়তো আলাদা আছে। ঠিক আছে? এইবারে আরেকটা, যেটা আয়তক্ষেত্রগুলা যুক্ত হয়ে তৈরি করেছে একটা আয়ত ঘন, সেই রকম বর্গক্ষেত্র যুক্ত হয়ে কি তৈরি করবে? একটা ঘনক। এইখানে আর কিছুই নাই। আয়তক্ষেত্র আর আয়ত ঘন এদের মধ্যে পার্থক্য এইটাই, আয়তক্ষেত্রের কোনো উচ্চতা থাকে নেই। আয়তক্ষেত্রের কোনো উচ্চতা থাকে নেই, মানে এই একটা তল, এই যে বোর্ডটার উপরে আমরা যেটা দেখা পাচ্ছি, এইটা যদি আমাদের আয়তক্ষেত্র হয় তো এইদিকে কত উঁচুতক্য পাচ্ছি? নাই। তো যদি উচ্চতা না থাকে তখন সেটাকে বলছি আয়তক্ষেত্র। আর যদি তার উচ্চতা পায়, একটু সামান্যতম যদি উচ্চতা পায়, তখন তাকে আমরা কি বলবো? আয়ত ঘন। বুঝা গেল? তাহলে আয়ত ক্ষেত্র কোনটা, আয়ত ঘন কোনটা বুঝতে পারলাম। আর একটা জিনিস, আয়ত ঘনের কয়েকটা উদাহরণ বলো। ইট, ভেরি গুড। আর বলো? মাচিস, ভেরি গুড। আর কিছু? বই। আচ্ছা, একটু আমরা এইটা দেখে বোঝার চেষ্টা করি। এটাও হচ্ছে না আয়ত ঘন, কারণ দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর এর একটা কী পাচ্ছি আমরা? উচ্চতা পাচ্ছি। তো যখনই কারো দৈর্ঘ্যও পাবো, প্রস্থও পাবো, উচ্চতাও পাবো, তখনই আমরা বুঝবো এটা কী বটে? একটা আয়ত ঘন। ঠিক আছে? এইবারে এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে গেলে আরেকটা জিনিস যেটা মানে একটু মনে করা দরকার, আয়তক্ষেত্র থেকে আমরা কি করব? সূত্র কি কি জানি বলো? ক্ষেত্রফল, পরিসীমা, আর একটা দরকার পড়ে কখনো কখনো কর্ণ, তাই তো? তাহলে একটু আমাকে বলো তো, ক্ষেত্রফলের সূত্রটা কি হয়? এটাকে যদি দৈর্ঘ্য বলা হয়, এটাকে যদি প্রস্থ বলা হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? দৈর্ঘ্য গুণিত ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এইটা না আমাদের এইখানে প্রচুর কাজে লাগবে। আমরা একটা যখন আয়তক্ষেত্র নিয়ে অঙ্ক করছিলাম, তখন আমাদের কি হয়েছিল? একটাই আয়তক্ষেত্র ছিল কি নেই বলো? কিন্তু এইখানে কটা আছে? কটা আয়তক্ষেত্র পাবো আমরা এইটাতে? একটা, দুটা, তিনটা, চারটা। এবার এইটা আর এইটা থাকলে ছটা। একটা আমাদের শর্ট কোশ্চেন থাকে পরীক্ষাতে বারে বারে, যে আয়ত ঘনের তলের সংখ্যা কয়টি? কটা তল পাচ্ছ? ছটা। মানে আমাদেরকে রং করতে গেলে কটা তল রং করতে হবে? 1 2 3 4 5 6। যেদিক থেকে গুনবো এদিক থেকে 4টা পাচ্ছি, আর এইটার একটা 6টা। বুঝা গেল? তাহলে তল কটা পাচ্ছি? 6টা। আচ্ছা, ধার কটা পাচ্ছি? ধার কোনটাকে বলে? এইগুলাকে বলা হয় ধার। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। বুঝা গেল? তাহলে ধার কটা পাচ্ছি? 12টা। এইখানেও দেখো 1টা, 2টা, 3টা, 4টা, এরকম করে কটা পাচ্ছি? ধার 12টা। আচ্ছা, একটু এখানে লিখছি। তাহলে তল কটা পালি বলো? 6টা। ধার কটা পালি বলো? 12টা। শীর্ষবিন্দু মানে কোন? এইটা, 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 এগুলো এক একটা কি বটে? কোন বটে? এইগুলোকে বলে শীর্ষবিন্দু। কটা পাবো? 8টা। 1 2 3 4, আর এদিকে 4টা। 4 4 8টা।
একটু লিখে রাখো, পরবর্তীতে যাতে এগুলো গন্ডগোল না হয়। শর্ট কোয়েশ্চান, শূন্যস্থান পূরণ, ওইসব জায়গাতে এটা দরকার হয়। হ্যাঁ, আছে।